আচ্ছা, আপনার কেমন লাগবে যখন আপনি নিজের চোখের সামনে নিজেকে দেখবেন? একবার ভাবুন, রাতের অন্ধকার, আশেপাশে কেউ নেই। তখন আপনি আপনার সামনে আপনার মতো হুবহু একটা মানুষকে দেখলেন। তখন কেমন পরিস্থিতি হবে আপনার? আমার কথাটা শুনে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছে আমার সাথে। আমি আপনাদের গল্পটা শুরু থেকে বলি। আকাশে সুন্দর একটা চাঁদ, ঝিঁকি পোকা ডাকছিল চারদিকে। আমি নদীর পাশ থেকে হেঁটে আসছি বাড়ির দিকে। আমার নাম সৌরভ। গ্রামের সাধারণ পরিবারের ছেলে আমি। আমার বাবা নদীতে মাছ ধরেন। বাবার মতো আমিও মাছ ধরি নদীতে। শুধু আমিও, আমার বাবা না, আমাদের গ্রামে অনেকে মাছ ধরেন রাত করে। আমি মাছ ধরে বাড়ি ফিরছিলাম। ঘড়িতে তখন রাত 11টা হবে। আমি হাঁটছি। আমার এক হাতে মাছ, অন্য হাতে হারিকেন ও নৌকার বৈঠা। আমি হাঁটার সময় আমার সামনে একটা হঠাৎ কালো বিড়াল এসে ঘোরাঘুরি শুরু করে। বিড়ালটা কেমন অদ্ভুত, অদ্ভুত তার চোখ। আমি রোজ এই পথ দিয়ে চলাচল করি, কিন্তু এরকম বিড়াল তো কখনো দেখিনি। আমি বিড়ালটাকে দেখে তাড়ানোর চেষ্টা করি, কিন্তু আমার সামনে থেকে বিড়ালটা সরে না, কেমন জানি ঘোরাঘুরি করে। এরকম অবস্থায় এক সময় কোনো উপায় না পেয়ে হাতে নৌকা বোঠা দিয়ে বিড়ালটার মাথায় আস্তে আঘাত করি। আমি আঘাত করার সাথে সাথে বিড়ালটা কেমন আওয়াজ করে অন্ধকারে মিলে যায়। বিড়ালটা চলে যাওয়ায় আমি বাড়ি চলে যাই। বাড়িতে যাবার পর মাছগুলো মাকে রাখতে দিয়ে ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর কেটে যায় এক এক করে 3টা দিন। 3 দিন পর ওই একইভাবে রাত 11 কি 12টার দিকে মাছ ধরে একা বাড়িতে ফিরছিলাম। আমি একা হাঁটছি, এমন সময় আমার পিছন থেকে কেউ ডাক দিলেন। পিছন থেকে ডাক শুনে ঘুরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি কাউকে না দেখে আবারও হাঁটতে গেলে আবারও পিছন থেকে ডাক শুনলাম। আবারও ডাক শুনে পিছনে তাকাতেই বুকটা ধুকপুক করে উঠল, কারণ আমি পিছনে তাকিয়ে দেখে আমার মতো হুবহুব কেউ দাঁড়িয়ে আছে। আমার হাতে যেমন মাছ, হারিকেন, নৌকার বোঁটা, ওর হাতও ঠিক সেরকম। এটা কিভাবে সম্ভব? আমার সামনে আমাকে কিভাবে দেখছি? আমি চোখ কচলিয়ে আবারও তাকিয়ে দেখলাম, ঠিকই আমার পিছনে আমার মতো হুবহুব দেখতে। এরকম দৃশ্য দেখে আমি ভয়ে সেখান থেকে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। আমি দৌড়াই আর পিছন থেকে তাকাই, ওদিকে তখন পিছন থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ হাসতে থাকে। আমি যখন বাড়ির দিকে দৌড়াই তখন দেখি আমার রাস্তার পাশে আমার মতো দেখতে ওটা দাঁড়িয়ে হাসছে। এরকম দৃশ্য 2-3 বার দেখার পর প্রাণ বাঁচাতে জোরে দৌড়ে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে মা বাবাকে বলি, মা বাবা, আমি ভয় পেয়েছি। আমার সাথে অবাক করা একটা ঘটনা ঘটছে। আমি রাস্তায় দেখি আমার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আমার মতো দেখতে। আমার কথায় মা বাবা অবাক না হয়ে হেসে বললেন, তাই নাকি? কাকে দেখেছিস? ওকে? এই বলে মা বাবা হাত ইশারা করে একদিকে ধরলে সেখান থেকে বেরিয়ে আসলো সেই অবয়বটা, যেটা আমার মতো দেখতে। আরে, মা বাবার কি হলো? মা বাবা এসব কি বলছে? আমি তখন অবাক হয়ে মা বাবাকে বললাম, আরে কি বলো, কি হয়েছে তোমাদের? আমি ভয় পাচ্ছি, আমার মতো কে ওটা? আমার কথায় মা বাবা এবার আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে তাদের রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। মা বাবা ভয়ঙ্কর রূপ নেওয়ায় আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, মা বাবা, কি হয়েছে তোমাদের? এটা কিভাবে হলো? কেউ আছো কি? আমাকে বাঁচাও, আমাদের বাড়িতে আসো। আমার এরকম কথায় মা বাবা রূপে থাকা ভয়ঙ্কর অবগুলো বলল, কাকে ডাকছিস? তোর ডাকে কেউ আসবে না, আর এটা তোর বাড়ি না, তুই তো নদীর পাড়ে। ওদের কথায় আশেপাশে তাকিয়ে দেখলাম, আরে সত্যি তো, আমার বাড়ি কই? আমি তো দৌড়ে বাড়ি গেলাম। আমি বাড়িতে নেই, আমি নদীর পাড়ে। আমার সামনে মা বাবা রূপে থাকা ভয়ঙ্কর অভাবগুলোকে দেখে আমি ভয়ে সেখান থেকে জ্ঞান হারিয়ে ফেললাম।
আমি জ্ঞান হারানোর পর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি শুয়ে আছি নদীর পাড়ে। আমার পাশে আমার মা বাবা বসে আছে। মা বাবাকে দেখে ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে বললাম, আমাকে কিছু করবেন না, ছেড়ে দিন। আমার কথায় মা বাবা বলল, বাবা সৌরভ, কি বলিস এসব? আমরা তোর মা বাবা, তোর কি হয়েছে? বাবার কথায় আশপাশ তাকিয়ে আবারও মা বাবার দিকে তাকালাম। তখনও মা বাবা স্বাভাবিক ছিল। মা বাবা স্বাভাবিক থাকায় আমি বুঝতে পারলাম ওরা কোনো জিন ভূত না, ওরাই আমার আসল মা বাবা। মা বাবাকে দেখে ভয়ে বললাম, মা বাবা তোমরা কোথায় ছিলে? আমি অনেক ভয় পেয়েছিলাম। আমার কথায় বাবা বললেন, ভয় নেই বাবা, চল বাড়িতে চল, তারপর সব শুনবো। কথাটা বললে মা বাবা আমাকে নিয়ে বাড়িতে গেলেন। আমার শরীরে মাটি লেগে যাওয়ায় বাবা বললেন, যা গোসল করে ঘরে আয়। তখন আমি গোসল করে ঘরে আসলে মা বললেন, এবার বলতো বাবা, তোর কি হয়েছিল? তুই জ্ঞান হারিয়ে নদীর পাড়ে পড়েছিলি কেন? মায়ের কথার জবাবে আমি সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। ওদের বললাম, আমরা মতো হুবহু কাউকে দেখেছি, জানি না কে হঠাৎ কেন আমার সামনে আসলো। আমার কথায় মা বাবা অবাক হয়ে বলেন, বলিস কি, এরকম ঘটনা ঘটে নাকি? তোর মতো হুবহু দেখলি কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে, হয়তো কোনো জিন ভূতকে দেখেছিস। ওদের কথায় আমি বললাম, বাবা বিশ্বাস করো, আমি আমার মতনই একটা অবয়ব দেখেছি। আমার কথায় মা বাবা আমাকে শান্ত করে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন খাবার খেয়ে ঘুমা, কাল তোকে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসবো। মা বাবার কথায় আবার খেয়ে ঘরে চলে গেলাম। শরীরটা খারাপ লাগছিল আর রাতও অনেক হয়েছে, তাই শুতে ঘুম চলে আসলো। ঘুম আসায় আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর কিছুক্ষণ ঘুমিয়েছি, আমার মনে নেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা কান্নার আওয়াজে। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি দেখি আমার পায়ের কাছে আমার মতো হুবহু দেখতে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে। ওর মুখ দিয়ে রক্ত পড়ছিল, চোখগুলো সাদা জ্বলজ্বল করছে। আমাকে দেখে ভয়ঙ্কর একটা হাসি দিলেন। এদিকে তখনই আমি ভয়ে চিৎকার করার সাথে সাথে সেই অবয়বটা ধোঁয়ার মতো হয়ে জানালা দিয়ে পালিয়ে গেলেন। এদিকে তখন আমার চিৎকারে মা বাবা আমার ঘরে আসায় আমি বললাম, বাবাও আসছিল। আমি একটু আগে আমার মতো এখানে দেখছিলাম আমার মতো সেই অয়বটা। আমার কথায় বাবা ঘরের বাইরে আশেপাশে দেখে এসে বললেন, কই, আশেপাশে তো কেউ নেই। তখন আমি বললাম, বাবা চিৎকার শুনেও ধোঁয়ার মতো ও মিশে গেছে। আমার কথায় বাবা বললেন, কিছু হবে না, ঘুমা। বাবার কথায় সাহস রেখে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাইনি ভয়ে। আমার পরিস্থিতি আমি বুঝি। আমি হারিকেন জ্বালিয়ে না ঘুমিয়ে রাতটা পার করে দিলাম। পরের দিন সকালে বাবা একজন হুজুরের কাছ থেকে আমাকে ঝাড়ফুঁক করে নিয়ে আসলেন। ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসার পর সে রাতে আমি নদীতে আর মাছ ধরতে যাইনি। আমি যাইনি, বাবা গেছে। এদিকে সে রাতে বাড়িতে থাকায় আমার সাথে আর ভয়ে ঘটনা ঘটে না। সে রাতে না, এরপর এক এক করে কেটে যায় 3টা দিন। 3 দিন পর আমি আবারও রাত করে মাছ ধরতে বের হই। আমি ভাবি, ওসব আমার সাথে আর ঘটবে না। হুজুর ঝাড়ফুঁক করে দিছে, এখন আর সমস্যা হবে না। কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। আমি সেদিন মাছ ধরতে নদীতে যাবার পর নৌকায় উঠে নদীতে গিয়ে মাছ ধরতে থাকি। আমি মাছ ধরতে ধরতে এক সময় আমার নৌকায় কিছু একটার আওয়াজ পাই। নৌকায় আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখি আমার মতো হুবহু দেখতে অবয়বটা সেখানে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ভয়ে আমি কাঁপতে লাগলাম। আমি একবার ভাবলাম নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে পাড়ে যাব। কথা মতো নদীতে লাফ দিতে গেলে আমার মতো দেখতে অবয়বটা এবার কথা বলে উঠলেন। ওটা বললেন, এই নদীতে লাফ দিবি না, দিলে এখানেই মেরে ফেলবো।
তখন আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি কে? আমাকে আমার মতো দেখতে লাগে কেন? আমার কাছে কি চান আপনি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তখন সেই ওয়েবটা বলল, কে বলল তুই আমার বড় ক্ষতি করিসনি? তুই আমার ছেলের অনেক বড় ক্ষতি করেছিস। মনে করে দেখ, কিছুদিন আগে মাছ ধরে বাড়িতে ফেরার সময় তোর সামনে একটা কালো বিড়াল আসছিল। আসলে ওটা কোনো সাধারণ বিড়াল ছিল না, ওটা ছিল আমার সন্তান। আমরা হলাম জিন। আমার ছেলে বিড়াল রূপে আসায় তুই আমার ছেলের মাথায় আঘাত করেছিস, যার ফলে আমার ছেলের মাথা নষ্ট হয়ে গেছে। তোদের মানুষেরা যে পাগল বলে, আমার ছেলে মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গেছে। তোর কারণে আমার ছেলে পাগল হয়েছে। আমি তোকে ছেড়ে দিব ভাবছিস? তুই আমার ছেলেকে পাগল করেছিস, আমি তোকে পাগল করব। আমি তোকে পাগল করতে তোর রূপ তোর সামনে এসেছি। এভাবে কিছুদিন গেলে তুই পাগল হয়ে যাবি। তোকে পাগল করে রাখবো কিছুদিন, এরপর মেরে ফেলবো। কথাটা বলে সে অয়বটা আমাকে একটা থাপ্পড়, আর তখনই আমি নৌকার ওপরে জ্ঞান হারিয়ে পড়ে যাই। কি, গল্পটা অনেক রহস্য মনে হচ্ছে, তাই না? জিনটাকে আমার রূপ নিয়ে আমার পায়ের কাছে দাঁড়িয়ে থাকতে আবারও দেখি। জিনটাকে দেখি, আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু অবাক করার বিষয় হলো আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। আমি চিৎকার করতে পারছি না, নড়াচড়াও করতে পারছি না। এমন সময় সে ভয়ঙ্কর জিনটা বললেন, কি ভাবছিস আমাকে দেখে চিৎকার করবি? তোর মা বাবাকে ডাকবি? পারবি না। তুই নড়াচড়াও করতে পারবি না, কথা বলতেও পারবি না। আমি যেমনটা বলবো তেমনটা হবে। তুই কি ভাবছিস কাল তোর মা বাবার সাথে কবিরাজের বাড়িতে গেলে আমার কথা জানতে পারবি? পারবি না। কবিরাজ আমার কথা বলতেই পারবে না। আমরা এরকম গোত্রের জিন, আমরা মায়াজাল সৃষ্টি করে নিজের গোপনে রাখতে পারি। কাল থেকে তোর পাগলামি শুরু। তুই পাগল হতে না চাইলেও সবাই তোকে পাগল বানাবে। আমার ছেলে যেমন পাগল হয়েছে, তার থেকে খারাপ অবস্থা করব তোর। কথাটা বলে সে জিনটা বাতাসে মিশে যায়। এদিকে তখন আমি নড়াচড়া ও কথা বলতে পারি। আমি নড়াচড়া ও কথা বলতে পারাই সে বাকি রাতটুকু আর না ঘুমিয়ে পার করে দেয়। পরের দিন সকালে মা বাবা আমাকে নিয়ে একজন কবিরাজের বাড়ির দিকে যেতে থাকে। তখন আমি বাবাকে বলি, বাবা আমার না ভয় করছে, কবিরাজ আমাকে সুস্থ করতে পারবে তো? ওই জিনটা আমাকে কি বলেছে জানো? বলেছে ওর বিষয়ে কবিরাজ কিছু বলতে পারবে না। তখন বাবা বললেন, তুই যে কি বলিস না, কবিরাজ বলতে পারবে না মানে? যেটা জিন জানালো, কেমনে? আগে কবিরাজের বাড়িতে যাই, তারপর দেখি কি হয়। এই বলে বাবা আমাকে নিয়ে একজন কবিরাজের বাড়িতে গেলেন। সেখানে যাবার পর কবিরাজ আমার নাম ও কি সমস্যা এটা জিজ্ঞাসা করলেন। কবিরাজের কথায় আমি সব ঘটনা খুলে বললে উনি বললেন, ঠিক আছে, আপনারা আমাকে একটু সময় দিন, আমি আমার সাথে থাকা পরীকে দিয়ে খোঁজ নিয়ে জানাচ্ছি আপনাদের। এই বলে কবিরাজ তার সাথে থাকা পরীকে দিয়ে খোঁজ নিয়ে বললেন, আমি তো কোনো সমস্যা দেখছি না। এই ছেলের কাছে যে জিন আসছে এটাই তো জানতে পারলাম না। ওর কাছে জিন আসলে আমার পরী এই বিষয়ে জানতে, কিন্তু ওর কাছে কোনো জিন আসে না। কবিরাজের কথায় আমি বললাম, আরে কি বলেন, আমার সাথে বাস্তবে এরকম ঘটনা ঘটছে, স্বপ্ন না, বাস্তবে আমার সামনে আমারই মতো দেখতে জিনটা আসে। আমি ওই জিনটার ছেলেকে বিড়াল রূপে থাকা অবস্থায় আঘাত করেছি, আর ওনার ছেলে পাগল হয়ে গেছে। ওনার ছেলে পাগল হওয়ায় উনি আমার কাছে আসছে আমাকে পাগল করে মেরে ফেলতে। কালকে রাতেও জিনটা আমার কাছে এসে বলেছে কোনো কবিরাজ ওনার বিষয়ে খোঁজ দিতে পারবে না, ওরা নাকি ওই রকম গোত্রের জিন। আমার সাথে এত এত ঘটনা ঘটছে, আপনি একটুও কি জানতে পারলেন না? তখন কবিরাজ বললেন, তোমার সাথে কিছু ঘটেনি, তাহলে জানবো কিভাবে? আমার পরী অনেক খোঁজ নিয়ে এসব কিছু জানতে পারেনি। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। মানে অনেক সময় এরকমই হয়, অসুস্থতার কারণে মানুষ নিজেকে নিজে দেখে। তুমি নিশ্চয় অসুস্থ। আরে না, আমি কোনো অসুস্থ না, আমি পুরোটাই সুস্থ। কবিরাজ সাহেব, বিশ্বাস করুন,
আমি সত্যি জিনটাকে দেখি, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমার কথায় কবিরাজ বললেন, আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, আপনারা চাইলে অন্য কবিরাজের কাছে যেতে পারেন। তখন বাবা আমাকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসলেন। বাইরে আসায় আমি বললাম, বাবা বিশ্বাস করো, উনি হয়তো জানতে পারেনি তাই এসব বলছে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম উনি কিছু বলতে পারবে না। বাবা চলো অন্য কবিরাজের কাছে যাই। আমার কথাও জোরাজোরিতে বাবা আমাকে নিয়ে তখনই আরেকজন কবিরাজের কাছে গেলেন। সেই কবিরাজের কাছে যাওয়ার পর উনিও খোঁজ নিয়ে একই কথা বললেন, আমার সাথে নাকি কিছুই ঘটে না, আমার কাছে যে জিনটা আসে এটাই নাকি জানে না। দুজন কবিরাজ একই কথা বলায় মা বাবা আমাকে নিয়ে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর আমি মা বাবাকে বললাম, বাবা আমি এখন কি করব? কবিরাজ তো কিছুই বলতে পারলো না। আমার কথার জবাবে বাবা আমার পাশে বসে বললেন, দেখ বাবা, আমাদের কারো না কারোর সাথে একটু আধটু ঘটনা ঘটে, কারো অসুস্থতার জন্য, আবার কারো এরকম ঘটনা ঘটে। দুজন কবিরাজ কিছু বলতে পারেনি, এর মানে তোর সাথে কিছু ঘটে না। ওগুলো নিশ্চয় তোর মনের ভুল, স্বপ্ন দেখতে পারিস। আমাদের তো সেরকম অবস্থাও নেই যে তোকে বড় ডাক্তার দেখাবো। তবুও আমি 2 দিন পর চেষ্টা করব শহরে নিয়ে গিয়ে তোকে ভালো ডাক্তার দেখানোর। বাবার কথায় আমি বললাম, আরে বাবা কি বলো, আমাকে ডাক্তার দেখাবা কেন? বাবা বিশ্বাস করো, আমার কোনো সমস্যা নেই, আমি পুরো সুস্থ। আমাকে ওই জিনটা ভয় দেখায়, আমাকে ডাক্তার না দেখিয়ে অন্য কবিরাজ দেখাও। আমার কথায় বাবা মাকে বললেন, সৌরভকে নিয়ে ঘরে যাও। তখন মা আমাকে নিয়ে ঘরে আসলেন। ঘরে এসে শুয়ে রইলাম আমি। আমার কথা তো এখন মা বাবা বিশ্বাস করছে না। জিনটার কথাই তো ঠিক হলো, ওর কথা কবিরাজ বলতে পারলেন না, কিন্তু এটা কিভাবে সম্ভব? কবিরাজ জিনটার কথা জানতেও পারেনি কেন? হয়তো ওর কথাই সত্যি, ওর মায়ার জল নিশ্চয়ই কেউ বুঝতে পারেনি। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মনটা অনেক খারাপ। ঘুম থেকে উঠলাম সন্ধ্যার আগে। আগে সমস্যা না হওয়ায় রোজ রাতে মাছ ধরতে যেতাম, কিন্তু এখন সমস্যা হওয়ায় মা বাবা আমাকে মাছ ধরতে যেতে দিত না। বাবা রাতে মাছ ধরতে যান, আমি যাই না। আমি মাছ ধরতে না গিয়ে খাবার খেয়ে ঘরে শুয়ে আছি, ঘুম আসছে না ভয়ে। আমি না ঘুমিয়ে রাত জেগে আছি। ওদিকে বাবা মাছ ধরতে গিয়ে মাছ ধরে চলে আসলেন। বাবা মাছ রেখে ঘুমিয়ে গেলেন। এদিকে রাত গভীর হওয়ায় আমিও ঘুমিয়ে যাব। এমন সময় আমার মতো দেখতে জিনটা এসে বলল, কিরে, তোকে বলেছিলাম না আমার কথা কেউ বলতে পারবে না? কোনো কবিরাজ ডাক্তার দেখিয়ে লাভ নেই, আমি তোকে পাগল করেই ছাড়ব। জিনটার এমন কথায় আমি ভয়ে ভয়ে ওনাকে অনুরোধ করতে করতে বললাম, আমাকে মাফ করে দিন, আমি আসলে বুঝতে পারিনি বিড়াল রূপে আপনার ছেলে সেদিন আমার সামনে আসছিল। আমি না বুঝে করেছি এসব, আমাকে ছেড়ে দিন। আমার কথায় জিনটা বললেন, তোর ভুলের জন্য আমার ছেলে পাগল হয়েছে, তোকে ছেড়ে দিব ভাবলি কিভাবে? কথাটা বলে চলে গেলেন সেই জিনটা। এই ঘটনা পরের দিন থেকে আশেপাশের অনেকে জেনে গেলেন আমার বিষয়ে। সবাই জেনে যাওয়ায় আমার সাথে যারই দেখা হয় সেই বলে, কিরে সৌরভ, শুনলাম তুই নাকি তোর মতো দেখতে জিন দেখিস, এটা কি আসলে সত্যি নাকি তোর ভুল? সবার কথার উত্তরে আমি হ্যাঁ বললেও কেউ বিশ্বাস করে না আমার কথা। আমার চাচাতো ভাই বোন, আশেপাশে ছোট বাচ্চারা সবাই মজা করে। আমি সবাইকে কিভাবে বুঝাই আমি সত্যি জিনটাকে দেখি? সবাই আমাকে নিয়ে মজা করায়। আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে মন খারাপ করে শুয়ে রইলাম। এদিকে সেদিন রাতের ঘটনা। রাতে বাবাকে বললাম, বাবা তোমার সাথে আমি মাছ ধরতে যাই। আমার কথায় বাবা বললেন, না, তোর সাথে এমনিতেও অনেক ঘটনা ঘটে, তোর শরীর আগে ভালো হোক, তারপর যাবি তুই, শুয়ে থাক। এই বলে মাছ ধরতে চলে গেলেন বাবা। এদিকে আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে রইলাম। আমি শুয়ে আছি, ওদিকে বাবা মাছ ধরে বাড়িতে ফিরলেন। তবুও আমার ঘুম আসছে না। আমি ঘুমালে জিনটা এসে ভয় দেখায়। এই ভয়ে না ঘুমিয়ে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম।
অনেক রাত পর্যন্ত জেগে থাকার পরে ঘুমিয়ে যাব, এমন সময় আমার ঘরে ফোঁস ফোঁস একটা আওয়াজ পাই। এরকম আওয়াজ পেয়ে আমি বিছানায় বসতে চমকে উঠলাম। আমি দেখলাম আমার পায়ের কাছে বিশাল একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপটার চোখগুলো সাপ লাইটের মতো জ্বলছে। নিজের ঘরে পায়ের কাছে সাপ দেখে একটা চিৎকার দিলে বিছানা থেকে নিচে নামলাম। ওদিকে আমার চিৎকারে বাবা মা দরজার পাশে এসে ডাকতে লাগলেন। মা বাবা ডাকে দৌড়ে দরজা খুলে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, বাবা সাপ, ওখানে সাপ। আমার কথায় বাবা ঘরে এসে বললেন, সৌরভ বাবা কোথায় সাপ? এখানে তো কেউ নেই। বাবার কথায় ভয়ে ভয়ে আমি ঘরে ঢুকে বললাম, ওই যে ওখানে দেখছো না? তখন বাবা বললেন, কই না, এটা তো সাপ না, এটা একটা মোটা দড়ি। তুই দড়িকে সাপের মতো দেখছিস নাকি? তখন আমি কাছাকাছি গিয়ে অবাক হয়ে বললাম, আরে এটা কিভাবে হলো? এখানে তো সাপ ছিল। বাবা বিশ্বাস করো, এখানে বিশাল একটা সাপ ছিল, ফনা তুলে দাঁড়িয়েছিল আমার দিকে, কিন্তু হঠাৎ সাপটা দড়ি হলো কেমনে? আমার কথায় বাবা মায়ের দিকে তাকিয়ে আমাকে বলল, আমার মনে হয় তুই ভুল দেখেছিস, অনেক রাত হয়েছে, ঘুমা, কাল দেখি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে বাবা ডাক্তার কেন? আমাকে কবিরাজ দেখাও, আমাকে জিনে ধরছে। ডাক্তার এখানে কি করবে বলো? তখন বাবা বললেন, কবিরাজ তো কিছু বলতে পারে না, আমরা আগে ডাক্তার দেখাই, দেখি উনি কি বলে, তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, ঘুমা। এই বলে বাবা মা আমাকে রেখে ওদের ঘরে গেলেন। এদিকে আমি মন খারাপ করে দরজা লাগিয়ে বিছানার দিকে ঘুরতে চমকে উঠলাম, কারণ আমার বিছানায় দাঁড়িয়ে ছিল আমার মতো দেখতে জিনটা। জিনটাকে আমি দেখাই, ও ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, কী রে, তোর পাগল হওয়া শুরু হয়েছে না? কিছুদিনের মধ্যে পুরোপুরি পাগল করব, এরপর ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। জিনটার কথায় আমি বললাম, আমাকে কেন সবার কাছে পাগল বানাচ্ছেন? আমি আপনার কাছে মাপ চাচ্ছি, মাপ করছেন না তাহলে আমাকে মেরে ফেলুন। আমার কথায় জিনটা বললেন, এত সহজে তোকে মারা যাবে না, তোকে মারবো কষ্ট দিয়ে। এই কথাটা বলে জিনটা বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি বসে রাতটা পার করে দিলাম। রাত পেরিয়ে ভোর হয়, আমি ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভেঙে গেল মায়ের ডাকে। মা ডাকছে আর বলছে, বাবা সৌরভ, উঠ, 10টা বাজে, তোর বাবা ডাকছে, তোকে নিয়ে ডাক্তারের ওখানে যাবে। মায়ের কথায় আমি বসে বললাম, আচ্ছা মা, তোমরা কি বুঝতে পারছো না, আমার ডাক্তারি কোনো সমস্যা নেই। আমার কথায় মা বললেন, এই কথা তোর বাবাকে কে বুঝায়? তোর বাবা টাকা ধার করে নিয়ে আসছে তোকে ডাক্তার দেখানোর জন্য। তোকে আর কথা বাড়াতে হবে না, তুই খাবার খেয়ে রেডি হ। মায়ের কথায় আমি আর কিছু না বলে খাবার খেয়ে মা বাবার দিকে হাঁটতে লাগলাম। আমাদের এটা গ্রাম হয়, আশেপাশে হাট বাজার নেই, ডাক্তার দেখাতে হলে শহরে যেতে হবে। আমাকে নিয়ে মা বাবা শহরেই যাচ্ছে। আমি মা ও বাবা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছালাম। নদীর পাড়ে পৌঁছতে নৌকা করে ওপারে গিয়ে আবারও হাঁটতে লাগলাম। এরপর রিক্সা করে চলে গেলাম শহরে। শহরে গিয়ে বাবা একজন ডাক্তারকে আমার কথা বললেন। সব শুনে ডাক্তার আমাকে দেখে বললেন, তোমার হয়তো ঘুম হয় না, ঘুমের জন্য এসব উল্টা পাল্টা জিনিস দেখো। কথাটা বলে ডাক্তার আমাকে কিছু ওষুধ দিলেন। ডাক্তার ওষুধ দেখায় মা বাবা সহ আবারও চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা বাবাকে বললাম, দেখলা তো ডাক্তার কি বলল? আমি পাগল হলে উনি তো বুঝতে পারতো, মিছে মিছে টাকা নষ্ট করলাম। কথাটা বলে আমার ঘরে গিয়ে শুয়ে রইলাম। বিকেল পর্যন্ত ঘরে শুয়ে থেকে বাইরে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। আমি বাইরে গেলে হাঁটাহাঁটি করার সময় দেখলাম কিছু বাচ্চা খেলা করছে। বাচ্চারা খেলা করতে দেখে ওখানে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ওদের খেলা দেখে যেন মন ভালো হয়। আমি দাঁড়িয়ে ওদের খেলা দেখছি, এমন সময় দেখলাম সেখানে দুটো সাপ বাচ্চাগুলোকে ছোবল দিচ্ছে। এরকম দৃশ্য দেখে চিৎকার করে আশেপাশে সবাইকে ডাকতে লাগলাম।
আমার ডাকে সবাই আসলে আমি বললাম সাপ। সাপ বাচ্চাদের ছোবল দিচ্ছে। তখন সবাই আশেপাশে দেখে বললেন, কোথায় সাপ? এখানে তো কোনো সাপ নেই, আসার কথাও না। তাহলে এটাই সত্যি, তোমার মাথায় সমস্যা, তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ। আশেপাশে সবার কথায় আমি কোনো কথা না বলে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঘরে বসে কান্না করতে লাগলাম। আমার স্বাভাবিক জীবনটা হঠাৎ করে কি হয়ে গেল? আমার সমস্যা শুধুমাত্র আমি বুঝি। আমাকে এর চিন্তা করতে হবে। কালকে কাউকে না বলে আমাকে কবিরাজের কাছে যেতে হবে। এই ভাবনা নিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খেয়ে কাউকে না বলে চলে গেলাম দূরে একজন কবিরাজের কাছে। সেই কবিরাজের কাছে যাবার পর আমার সাথে সব ঘটনা খুলে বললাম। সব শুনে কবিরাজ বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখে বলল, কই, তোমার সাথে কোনো ঘটনা ঘটে না, আমি তো দেখতে পারছি না। বুঝতে পারলাম না, তোমার ভুল হচ্ছে নিশ্চয় কোথাও। কবিরাজের কথায় আমি সেখানে আর দেরি না করে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি জানি আগের কবিরাজের মতো ইনিও কিছু বলতে পারবে না। মিছিমিছি এনার কাছে থেকে লাভ নেই। এসব ভাবতে ভাবতে চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে এসে শুয়ে রইলাম। আশেপাশের সবাই পাগল বলতে শুরু করছে আমাকে। আমি দিনে দুপুরে সাপ দেখি, ঘুমাতে গেলে সাপ দেখি। গরিব ঘরে জন্ম আমার, হঠাৎ আমার সাথে এরকম হওয়ায় কিছুদিন ধরে মাছ ধরতে যেতে পারি না। বাবা মা মাছ ধরতেও দেন না। এভাবে কেটে গেল আরও 2টা দিন। 2 দিন পর এক সকালে মা বাবাকে বললাম, আচ্ছা বাবা, এভাবে আর কতদিন চলবে? আমাদের এই অভাবের সংসারে কাজ করতে পারছি না কতদিন হলো। আমি আগে মাছ ধরতাম, তুমিও ধরতা, মাছ ধরে সংসার চালাতাম। এখন আমার সাথে ভৌতিক ঘটনা ঘটায় আমি মাছ ধরতে যেতে পারি না। রাতে তো মাছ ধরতে পারি না, দিনে তো পারবো। যদি রাতের থেকে দিনে মাছ কম ধরা পড়ে, আমি দিনের বেলা মাছ ধরবো, তুমি রাতে ধরবা। আমার কথায় বাবা বললেন, তোর শরীরটা খারাপ, সুস্থ হলে তখন না হয় মাছ ধরতে যাস। তখন আমি বললাম, না বাবা, আমি সুস্থ আছি। তোমরা তো বিশ্বাস করো না, আমি পাগল নই। আমার কাছে জিন আছে, আমাকে ভয় দেখায়। এটা শুধু রাতে ঘটে, দিনের বেলা কম ঘটনা ঘটে আমার সাথে। আমি আজকে মাছ ধরতে যাব। আমার কথায় মা বললেন, বাবা যাস না, আরে কিছুদিন, তোর শরীরটা ভালো হোক। মা, আমার শরীর ভালো আছে, আমাকে ব্যাগ ও জালটা দাও। এই বলে ঘরে গিয়ে নিজে জাল, মাছ রাখার ব্যাগ ও নৌকার বইটা নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। আমি নদীর পাড়ে যাওয়ায় সেখানে থাকা অন্য মাঝিরা বললেন, আরে সৌরভ, শুনলাম তোমার মাথায় সমস্যা হয়েছে, তুমি নাকি পাগল হয়ে গেছো, দিন দুপুরে সাপ দেখছো, জিন ভূত দেখো। সবার কথাই আমি বললাম, আমাকে দেখে কি পাগল মনে হয়? আমি যা দেখি সত্যি দেখি, আমার মাথা একদমই ঠিক আছে। এই কথাটা বলে নৌকা নিয়ে একা একা মাছ ধরছিলাম। আমি মাছ ধরতে ধরতে আমার জালে হঠাৎ একটা রূপার পাত্র ওঠে। এটা বেশি বড় না, আবার ছোট না। রূপার পাত্রটার মুখে ঢাকনা দিয়ে আটকানো। আমি পাত্রটা দেখে ওটার পাশে বসলাম। বসে 2 হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করলাম, কিন্তু পাত্রের মুখ শক্ত করে আটকানোর ফলে খুলতে পারছিলাম না। পাত্রের ভিতরে যে কি আছে এটা তো জানি না, অনেক জানতে ইচ্ছে করছিল। এই ভেবে নৌকার বইটা দিয়ে আঘাত করতে লাগলাম পাত্রের মুখে। এভাবে কয়েকটা আঘাত করায় পাত্রের ঢাকনা খুলে গেলেন। সেই পাত্রের ঢাকনা খোলার সাথে সাথে আমি দেখলাম সেখান থেকে সাদা ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে বাতাসে মিশে গেলেন। ধোঁয়াটা বেরিয়ে গেলে আমি পাত্রের ভিতরে দেখলাম, কিন্তু ওখানে কিছুই আর ছিল না। পাত্রটার ভিতরে কিছু না দেখে ওটা আবারও পানিতে ফেলে দিলাম। ওটা পানিতে ফেলে দিলে আবারও মাছ ধরতে লাগলাম আমি। এভাবে বিকেল পর্যন্ত মাছ ধরায় মা বাবা আসলেন নদীর পাড়ে। ওরা এসে আমাকে ডাকাডাকি করলে আমি নৌকা নিয়ে পাড়ে আসলাম। পাড়ে এসে বললাম,
মা বাবা, তোমরা আমাকে ডাকাডাকি করছো কেন? তখন বাবা বললেন, তোর জন্য চিন্তা হচ্ছিল, ভাবলাম তোর আবার কিছু হলো কি না। তুই ঠিক আছিস দেখে ভালো লাগছে। তখন মা বললেন, বিকেল হয়ে গেছে, আজকে আর মাছ ধরতে হবে না, বাবা চল বাড়িতে চল। মা বাবার কথায় আমি মাছগুলো নিয়ে ওদের সাথে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করে ঘরে গেলাম। ঘরে গিয়ে বসে রইলাম। এখন আর আগের মতো বাইরে যাই না। বাইরে গেলে সবাই পাগল বলে। আমি রাত পর্যন্ত ঘরেই থাকলাম। এরপর রাতে খাবার খেয়ে ঘরে এসে শুয়ে রইলাম। দিনের বেলা মাছ ধরায় শরীরটা দুর্বল লাগছিল, তাই শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসলো। আমার ঘুম আসায় আমি ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম যখন ভেঙে গেল, তখন আমি নিজেকে এক অজানায় দেখলাম। জায়গাটা আমি চিনি না, এরকম জায়গা কখনো দেখিনি। নিজেকে অন্য জায়গায় দেখে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম আর বলতে লাগলাম, মা বাবা, তোমরা কোথায়? আমি কোথায়? এটা কোন জায়গা? আমার চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম আমার সাথে নিশ্চয় খারাপ কিছু ঘটবে। আমার মতো দেখতে জিনটা নিশ্চয় আমাকে এখানে ধরে নিয়ে আসছে। এই ভেবে চিৎকার করায় হঠাৎ আমার পিছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠলেন, আপনি কি ভয় পাচ্ছেন? পিছন থেকে আওয়াজ পেয়ে পিছনে ঘুরে দেখলাম সুন্দরী একটা মেয়ে। মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, আপনি আপনি কে? তখন মেয়েটা আমাকে অবাক করে দিয়ে বললেন, আমি একটা পরী, আমার নাম রূপা। মেয়েটার কথায় অবাক হয়ে তাকিয়ে বললাম, কি পরী মানে? আপনি এসব কি বলছেন? তখন মেয়েটা বললেন, আমি যা বলছি সব সত্যি বলছি। আমি একটা পরী, আমার নাম রূপা। আমি রূপা পরী। আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আপনাদের দুনিয়া না, এটা আমাদের জিন রাজ্য। রূপা পরীর কথায় আমি আশেপাশে তাকিয়ে বললাম, আপনি আমাকে এখানে কেন ধরে নিয়ে আসছেন? আমার কথার জবাবে রূপা পরী বললেন, আপনি আমার বোনের মেয়ের উপকার করেছেন, তাই আপনাকে এখানে নিয়ে আসছি ধন্যবাদ দিতে, কথা বলতে। ওনার কথায় আমি বললাম, উপকার আমি? আবার আপনার বোনের মেয়ের উপকার করলাম? কিভাবে করলাম? আমার কথায় রূপা পরী বললেন, আজকে মাছ ধরার সময় আপনি রূপার একটা পাত্র পেয়েছিলেন, মনে আছে? সে পাত্রটার ভিতরে বন্দি ছিল আমার বোনের ছোট মেয়েটা। ঘটনাটা আজ থেকে 12 বছর আগের। আমার বোনের যে স্বামী, যাদের আপনারা মানুষেরা দুলাভাই বলেন, আমার দুলাভাইয়ের সাথে একজন খারাপ কবিরাজের ঝগড়া লাগে। কবিরাজের সাথে ঝগড়া লাগায় কবিরাজ আমার বোন ও দুলাভাইয়ের ক্ষতি করতে কালো জাদুর মাধ্যমে আমার বোন ও বোনের স্বামীকে বন্দি করে মেরে ফেলে। ওদের মেরে ফেলার সময় আমার বোনের মেয়েটা ছোট ছিল, তাই কবিরাজ ওকে না মেরে রূপার ওই পাত্রে বন্দি করে আর নদীতে ফেলে দেন। কবিরাজ আমার বোনের স্বামীকে মেরে ফেলায় আমার মা বাবা ও আমি কবিরাজকে মেরে ফেলি। আমরা কবিরাজকে মেরে প্রতিশোধ নেই ঠিকই, কিন্তু আমার বোনের মেয়েটাকে খুঁজে পাই না, ওকে মুক্ত করতে পারি না। কোনো জিন পরী যদি মানুষের জন্য বন্দী হয়, তাহলে তাকে জিনেরা মুক্ত করতে পারে না মানুষ ছাড়া। আজ এত বছর পর হঠাৎ আমার বোনের মেয়ে মুক্ত হয়েছে। আমাদের কাছে ফিরে আসায় আমি খোঁজ করি কে আমার বোনের মেয়েকে মুক্ত করেছে। খোঁজ করে জানতে পারলাম আপনি সে। আপনি মাছ ধরতে গিয়ে আমার বোনের মেয়েকে মুক্ত করেছেন। আপনার এই উপকারের জন্য আপনাকে আমাদের জিন রাজ্যে নিয়ে আসছি। আপনি কোনো চিন্তা করবেন না, ভয়ও পাবেন না। আমি আপনাকে আপনার বাড়িতে রেখে আসব। আপনি এখন আমার সাথে আমার প্রাসাদে চলুন। আমার প্রাসাদে আমার মা বাবা আপনার জন্য অপেক্ষা করছে। পরীর কথাগুলো অবাক হয়ে শুনলাম। শুনে বললাম, আমি তো না জেনে উপকার করে ফেলেছি। আমি আপনার বোনের মেয়েকে মুক্ত করছি জেনে খুশি হলাম, কিন্তু আমার বাড়ি যেতে হবে। মা বাবা আমাকে ঘরে না দেখলে চিন্তা করবে। তখন রূপা পরী বললেন, আপনার মা বাবা জানতে পারবে না। সকাল হবার আগে আপনাকে রেখে আসব। আপনি আমার সাথে চলুন, আসুন। কথাটা বলে রূপা পরী আমাকে নিয়ে হাঁটতে লাগলেন। পরীর কথায় আমি একটু সাহস পেয়ে ওনার সাথে হাঁটতে লাগলাম। পরীর সাথে হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে দেখলাম সুন্দর বিশাল একটা প্রাসাদ। প্রাসাদের সামনে সুন্দর গাছ ও ফুলের বাগান।
আমি ওখানে যেতে পড়ি আমাকে নিয়ে সেই প্রাসাদের ভিতরে ঢুকলেন। প্রাসাদের ভিতরে আরো সুন্দর। আমাকে নিয়ে ভিতরে সুন্দর একটা ঘরে গেলেন। সে ঘরে গিয়ে পরী বললেন, আপনি বসুন, আমি মা বাবাকে ডাকছি। পরীর কথায় এদিক সেদিক তাকিয়ে বসে পড়লাম। ওদিকে পরী ওনার মা বাবাকে আমার সামনে নিয়ে আসলেন। পরীর মা বাবা আসায় আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে পরীর বাবা বললেন, কেমন আছো বাবা? ওনার কথায় আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তখন পরীর বাবা বললেন, তুমি আমার আদরের নাতনিকে মুক্ত করছো। ওর বাবা মা বেঁচে নেই। আমার মেয়ে রূপা নিশ্চয় তোমাকে সব ঘটনা খুলে বলেছে। তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, সব বলছে। তখন রূপা পরীর মা বাবা আমাকে নিয়ে আরেকটা ঘরে গেলেন। সেখানে মাংস, ফল মূল, মিষ্টি জাতীয় খাবার রাখা। ওখানে গিয়ে আমাকে নিয়ে রূপা পরী ও রূপা পরীর মা বাবা খাবার খেলেন। খাওয়া শেষে রূপা পরীর মা বাবা বললেন, তোমার উপকারের জন্য অনেক ধন্যবাদ। তোমার ও তোমার পরিবারের কখনো আমাদের সাহায্য লাগলে বলবা। আমরা আল্লাহর রহমতে তোমাদের সাহায্য করব। তুমি আমাদের জিন রাজ্যে আসছো, খাবার খেলে ঘুরলে এসব তোমার মা বাবাকে বলতে পারো, কিন্তু বাইরের কাউকে বলো না, কেমন? ওনার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। তখন রূপাপরি বললেন, আসুন আপনাকে এখন বাড়িতে রেখে আসি। কথাটা বলে প্রাসাদ থেকে বেরিয়ে আবারও হাঁটতে লাগলাম। আমরা হাঁটার সময় রূপাপরি আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা একটা কথা বলি, আপনার উপর একটা জিনের প্রভাব দেখতে পাচ্ছি। আপনার কাছে কি আগে কোনো জিন আসতো বা আসে? রূপাপরির কথায় আমার চোখের পানি চলে আসলো। কান্না ভরা চোখে আমি আমার সাথে সব ঘটনা খুলে বললাম। পরীকে বললাম, আমার ভুলের জন্য ওই জিনটা আমার পিছনে লাগছে। ও আমার রূপ নিয়ে আমার সামনে আসে। জিনটা আমাকে ভয় দেখায়, মারে। আমি নাকি আস্তে আস্তে পাগল হয়ে যাব। ওর কথা আবার অন্য কবিরাজও বলতে পারে না। সে জিনটার জন্য অনেক কষ্টে আছি। এখন সবাই আমাকে ভুল বুঝে আমাকে পাগল বলে। আমার কথায় রূপাপরি বললেন, তাই নাকি? আপনার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আপনাকে আমি সাহায্য করব। পরীর কথায় আমি বললাম, সত্যি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? পরী বলল, হ্যাঁ, সাহায্য করব। আপনাকে আগে আপনাদের মানুষদের দুনিয়াতে নিয়ে যাই, তারপর যা করার করব। এই বলে রূপাপরি আমাকে বললেন, আমার হাতটা ধরুন আর চোখ দুটো বন্ধ করুন। তখন আমি রূপাপরির হাত ধরে চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করাই রূপাপরি আমাকে জিন রাজ্য থেকে চলে আসলেন বাড়িতে। আমাকে বাড়িতে নিয়ে আসার পর রূপাপরি বললেন, রাত আর বেশি নেই, একটু পর সকাল হবে। এতটুকু সময় আপনি ঘুমান। আমি আপনার কাছে আসা জিনটার বিষয়ে খোঁজখবর নিয়ে কালকে আপনার কাছে আসবো, কেমন? পরীর কথায় আমি রাজি হয় পরী বাতাসে মিশে চলে গেলেন। এদিকে তখন আমি বাকি রাতটুকু ঘুমিয়ে পার করলাম। রাত পেরিয়ে সকাল হলো। সকাল হলে উঠে খাবার খেয়ে ঘরে আসলাম। ঘরে এসে শুয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম, গতকাল রাতে আমার সাথে কি ঘটনা ঘটলো। রূপাপরির ঘটনা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? আমার তো স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু। রূপাপরি যদি সত্যি আমাকে সাহায্য করে, আমার অনেক উপকার হবে। বসে বসে এসব ভাবছি, তখন মা আমার ঘরে এসে বলল, কিরে বাবা, তুই তো কালকে দিনের বেলা মাছ ধরতে গেছিলি, কালকের মতো আজও কি যাবি মাছ ধরতে? মায়ের কথা একটু চুপ থেকে বললাম, হ্যাঁ মা, একটু পরে মাছ ধরতে যাব। তখন মা বললেন, ওকে যা, কিন্তু বেশি দেরি করিস না, যেন দুপুর হলে চলে আসিস, কেমন? মায়ের কথায় আমি রাজি হয়ে নৌকার বৈঠা ও জাল নিয়ে নদীর দিকে হাঁটতে লাগলাম। আমি নদীতে মাছ ধরতে ইচ্ছে করে যাচ্ছি। আমি বাড়িতে থাকলে রূপাপরি আমার কাছে আসবে না। রূপাপরির জন্য নদীতে একা মাছ ধরতে যাচ্ছি। এসব কথা ভাবতে ভাবতে নদীর পাড়ে চলে গেলাম। সেখানে গিয়ে নৌকা করে মাছ ধরছিলাম আমি। আমি মাছ ধরছি আর এদিক সেদিক তাকিয়ে দেখছি রূপাপরি আসে কিনা। রূপাপরি কাল বলছিল আজকে আসবে। রূপাপরি অপেক্ষায় থাকতে থাকতে এক সময় দুপুর হয়ে যায়, তবুও রূপাপরি আসে না। রূপাকে না দেখে আমি মাছগুলো নিয়ে চলে যাই বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করে দুপুরে খেয়ে শুয়ে পড়ি। গতকাল রাতে তেমন ঘুমাতে পারিনি, তাই দুপুরে শুতেই ঘুম চলে আসছে। আমি ঘুমানোর পর ঘুম থেকে উঠি সন্ধ্যার দিকে উঠে বাড়ির পাশে ফাঁকা একটা মাঠে গিয়ে বসে আছি। আশপাশ ও গ্রামের অনেকে আমাকে পাগল ভাবে, তাই আমার কাছে আসে না কেউ। আমি একা বসে আছি। এভাবে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে আসলো চারদিকে। চারদিকে সন্ধ্যা নেমে আসায়
আমি ওখান থেকে উঠতে যাব, এমন সময় আমার পিছনে একটা আওয়াজ পাই। আমি পিছনে আওয়াজ পেয়ে ভাবি রূপাপরি আসছে হয়তো। রূপার কথা চিন্তা করে পিছনে ঘুরে দেখি রূপাপরি না, সেখানে ফনা তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটা সাপ। সাপটাকে দেখে ভয়ে পিছিয়ে গেলাম আমি। এদিকে তখন সাপটা তার রূপ পরিবর্তন করে আমার মতো রূপ নিলেন। আমার মতো রূপ নিয়ে ভয়ঙ্কর কণ্ঠস্বর করে বললেন, কিরে, তোর কাছে নাকি কোন পরী আসছে? আমি তো পুরাটা পাগল বানাতে পারলাম না, তার আগে বাধা চলে আসলো। শোন, তুই আমার শিকার, তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোকে মেরে ফেলবো। জিনটার কথায় আমি কিছু বলার আগে সেখানে আসলেন রূপাপরি। রূপাপরি এসে বললেন, কেন, ওকে মারবি কেন? ওর অপরাধ কি? রূপাপরির কথায় জিনটা বললেন, ওহ, তুই তাহলে সেই পরী যে ওর কাছে আসছিস, আমার বিষয়ে জিজ্ঞেস করছিস? তখন রূপাপরি বললেন, হ্যাঁ, আমি সেই পরী। আমি জানতে চাই সৌরভের ভুলটা কোথায়, যার জন্য ওকে মারতে চাইছিস? তখন জিনটা বললেন, ও আমার ছেলেকে আঘাত করছে, ওর আঘাতে আমার ছেলে এখন পাগল। আমি আমার ছেলে আঘাতের বদলা নিতে চাই, ওকে পাগল করব, তারপর মেরে ফেলবো। জিনটার এরকম কথায় রূপাপরি বললেন, না, ওকে মারতে পারবি না, কারণ ওর কোনো ভুল ছিল না। আমরা জিন জাতি, আমরা নানান রকম রূপ নিয়ে চলতে পারি। আমরা কখন কি রূপে থাকবো মানুষেরা তো জানবে না, তাই না? তোর ছেলে বিড়াল রূপে আসছে, এটা সৌরভ তো জানবে না। ও যেহেতু না জেনে আঘাত করছে, সেহেতু ওকে ছেড়ে চলে যা। আজকের পর ওর কোনো ক্ষতি হতে দিব না আমি। রূপাপরির কথায় জিনটা রেগে গিয়ে বলল, তুই কে আমাকে না করার? আমি ওকে মেরে ফেলবো, আর সেটা এখনই। কথাটা বলে জিনটা আমার দিকে এগিয়ে আসলে রূপাপরি জিনটাকে ধরে ফেললেন। রূপা জিনটাকে ধরাই শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। রূপাপরি ও জিনটার মাঝে বেশ কিছুক্ষণ যুদ্ধ চললে একসময় রূপাপরি জিনটাকে আঘাত করে দুর্বল করে দিলেন। রূপাপরি জিনটাকে দুর্বল করে দেওয়ার পর ওকে মেরে ফেলবে এমন সময় জিনটা রূপাপরির কাছে মাপ চেয়ে বললেন, রূপাপরি, আমাকে ছেড়ে দে। ওকে আমি আজকের পর আর কখনোই ওই ছেলের কাছে আসবো না, ওকে ভয় দেখাবো না, ওর কোনো ক্ষতি করব না। তখন রূপা বললেন, সত্যি তো? যদি আজকের পর এর আশেপাশে আসিস তো তোকে মেরে ফেলবো। রূপাপরির কথায় জিনটা রাজি হয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। এদিকে তখন রূপা আমাকে কিছু বলতে যাবে, এমন সময় দূর থেকে হারিকেন হাতে মা বাবা আমাকে ডাকতে ডাকতে এগিয়ে আসতে লাগলেন। মা বাবা ডাক শুনে রূপাপরি বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি মা বাবার দিকে এগিয়ে গেলাম। তখন মা বাবা আমার কাছাকাছি এসে বলল, বাবা সৌরভ, তুই এখানে? তোকে আমরা সবখানে খুঁজছিলাম, রাতের বেলা তুই এখানে কেন? চল বাবা, বাড়িতে চল। কথাটা বলে মা বাবা আমাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে একটু অপেক্ষা করলাম। এরপর সবাই মিলে খাবার খেয়ে আমি চলে গেলাম আমার ঘরে। কেন জানি না আমার অনেক আনন্দ লাগছিল। ওই জিনটা আমার কাছে আর আসবে না, রূপাপরি আমাকে সাহায্য করবে ভাবতে পারিনি। তাই রূপাপরিকে অসংখ্য ধন্যবাদ। আর এই রূপাপরি গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ধন্যবাদ।